সেই আমরা যে ইয়া খান, আইয়ুব খান, আমাদের যে ব্রিটিশ আইন দিয়ে আমাদেরকে শাসন করত, সেই আইন দিয়ে আমাদেরকে নির্যাতন নিপীড়ন করত, আমাদেরকে কারাদণ্ড দিত, আমাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে 4 দেয়ালের ভিতরে আটকে মারধর করত, সেই আন্দোলন এখনো, সেই আন্দোলন করে আমাদের কোনো লাভ হয় নাই। এখনো তারা সেই আইন জারি রেখেছে এবং তারা ক্যান্টনমেন্টের ভিতরে আমাদের মতো এই গরিব অসহায় যে সৈনিকগুলা আমরা আসি তো পেটের দায় ভাই, আমরা তো পেটের দায় চাকরি করি, কেননা আমাদের তো বাবার মেয়ে, এই কারণে আমরা রাজপথে আসছি। আমরা আজকে নিঃস্ব, আমরা বাড়িতে যেতে পারি না, আমরা কারো কাছে বলতে পারি না আমরা একটা সামরিক বাহিনীর সদস্য ভাই, আমরা বলতে পারি না। আচ্ছা, আপনাদের চাকরিটা গেল কেন? আমাদের চাকরি গেছে বিভিন্ন রাজনৈতিক কারণে, এ জায়গায় যারা কেননা আমার সমস্যা হচ্ছে একটা, কেননা এক জায়গায় থাকতে একান্নির সাথে আর একান্নিতে আকৃষ্ট লাগে, আপনারা বুঝেন, ঠিক আছে? তো এ জায়গায় হয়তোবা চলার পথে আমার পথে হয়তোবা আমার যে চুল পরিমাণ ভুল হয়েছে, একটা ভুলের জন্য তাকে 7টা খেলে ওই জায়গায় বসাইয়া দেয়, আর সে যেটা বলে ওইটাই সঠিক। আমি যে সারাদিন মুখ পাঠাইয়ে কান্না করি সেটা কোনো সঠিক ভয় দেখিয়ে অন্যায়ভাবে আমাদেরকে চাকরি আপনার চাকরিটা কেন গেছে? আমাদের চাকরি এই জায়গায় যারা সদস্য আছে, কারণ এগুলো বলতে গেলে দীর্ঘ ইতিহাস, সম্পূর্ণ ইতিহাস বলতে গেলে আপনি কিছু বলেন। আমার তো হাস্যকর একটা 2014 সালে আমি লেফটেন্যান্ট জেনারেলের বাসায় ছিলাম, ডিউটি করতাম। মোল্লা ফজলে করতাম। আপনার নামটা বলেন প্লিজ। আমি 2014 সালে একজন লেফটেন্যান্ট জেনারেলের ডিউটি করতাম। তো আমার ব্যাটারি কমান্ডার একজন মেজর সাহেব, উনি আমাকে একটা আদেশ দিল। আদেশটা ছিল ওনার আমি বললাম যে স্যার এই কাজটা তো স্যার আমার স্যারের ডিউটি আছে, যেহেতু উনি 3 স্টার 3 স্টার আর উনি একজন মেজর সাহেব, 3 স্টার দায়িত্ব দিয়ে আমি ওনার ডিউটিটা করবো না। ওনাকে বুঝাইলাম, তো উনি ওই সময় ক্ষমতাটা দেখাতে পারে না। পরবর্তীতে যখন এনডিসি কমান্ডার রিটায়ার্ড হইলো, আমাকে 2019 সালে উনি আমার ভাগ্যক্রমে পাইছে উপদিনের হয়ে গেল। যখনই উপদিনের হয়ে গেল, উনি 2014 সালের কথা ওনার মাথায় ছিল। উনি আমাকে রায় দিন মানে খুব অত্যাচার করতো, এমনভাবে প্রেশার ক্রিয়েট করতো। আমার চাকরি 14 বছর, আমার 1 বছর পরে আমার প্রেশার ছিল। এতটা প্রেশার দিচ্ছে যে ওই প্রেশার সহ্য করতে না পারে আমি চলাই গেছি। 45 দিন যখন আমি অ্যাবসেন্ট ছিলাম, আমি ফ্যামিলি কারোর সাথে শেয়ার করিনি। যখন দেখলাম যে আমার পরিস্থিতি খুব খারাপ, তখন আমার ওয়াইফ সিএমএস এ নিয়ে গেল। সিএমএস এর কর্নেল মালিক আমাকে দেখে বললো যে ও তো সাইকো হয়ে গেছে, অসুস্থ। আমাকে 33 দিন সিএমএস এ সাইকো ওয়ার্ডে চিকিৎসা দেওয়ার পর যেদিনকে ইউনিটে পাঠাইলো, পরের দিন আমার 7 কাগজে সাইন নিয়ে বললো যে তুমি যাও, তোমাকে সব। ইভেন আমার জন্য 3 জন লেফটেন্যান্ট জেনারেল ইউনিটে ফোন দিচ্ছে যে ওকে একটু কিছু দিও, যেহেতু আমি চাকরি জীবনে সবসময় লেফটেন্যান্ট জেনারেলদের সাথে ডিউটি করছি। সবাই সুপারিশ করছে, সিও বলছে স্যার সব কিছু দিছি। পরে আমি 6 মাস পরে যখন রেকর্ড হেড ক্লার্কের সাথে যোগাযোগ করলাম, বললো ইকবাল উইদাউট বেনিফিট তুমি কিছু পাও না। পরে বললাম স্যার কেন? তোমাকে 17-2 ধারা দিছে রাষ্ট্রদ্রোহ। তো আমি রাষ্ট্রদ্রোহ কি কাজ করলাম? আমার ছিল মিশনে না, আমি যেতাম মিশনে, আমি ইউনিট থেকে পলাইতে হবে, তাহলে আমি কি এমন রাষ্ট্রদ্রোহ কাজ করছি? পরে আমি শুনি আমার নামে এলিগেশন দিছে, আমি অশৈলিক সুলভ আচরণ করছি। তারপরে আমি এমএলএস থেকে লোন মানে আপনার টাকা হুন্ডি করছি, অবশ্য আমার বাবার অপারেশনের জন্য আমি ঋণ করছি। আমি ঋণের কিস্তি ঠিক মতন দিতে পারিনি, আমি নাকি এমএলএস কোম্পানিতে শেয়ার হোল্ডার। তো এই হলো এরকম আমার মতন আরো অনেক খুন অভিযোগ আছে যে 13, 14, 15 বছর একটা শ্রমিক চাকরি করে কেন ইউনিট থেকে পলাই যায়। কি এমন আইন আছে? এই আইনটা এমন একটা আইন, আপনাকে হাত পা বাইরে নদীতে ছেড়ে দিব, বলবো যে সাঁতার কাটে, সাঁতার কেটে বাচ্চা আসতে হলে বাঁচবা, তাহলে নাই। ওখানে আপনার একটাই অপশন, সেটা হলো মৃত্যু। ঠিক সেনাবাহিনীর সৈনিকদের চাকরি হলো একটি অপশন, যেদিন আপনি ট্রেনিং শেষ করে ইউনিটে যাবেন, আপনার একটা অপশন আছে, হয় তুমি মুখ বন্ধ করে রাখবা, চোখ বন্ধ করে রাখবা, আর না হলে তুমি উইদাউট বেনিফিট বাড়ি চলে যাবা। তো এখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আসার পর আমরা হয়তো বা কথা বলতে পারতেছি। আজকে এই সুযোগটা আমরা পাইছি, আমাদের এই সুযোগটা ছিল না। আজকে এরকম ক্যামেরার সামনে আইসা কথা বলার মতন কোনো সুযোগ ছিল না। এমন একটা আইন পৃথিবীতে আর কোনো দেশে নাই, যেই দেশে একটা লোকের মানবিক কারণ মানে মানবতা বিরোধী বলেন যে তারে 14-15 বছর চাকরি করার পর আমার জীবন তো শেষ। আমি 16 বছর 17 বছর আর্মিতে ভর্তি হয়েছি। আমি
14-15 বছর আর্মিতে দিলাম, তাহলে আমার 30-32 বছর বয়স। আমি এই বয়সে এসে না পারুম রিক্সা চালাইতে, না পারুম অন্য কোনো কর্ম করতে। কেননা যখনই শুনবে যে আমি সাসপেন্ড, আমার জন্য কোনো জব নাই, কারণ আমার তো কোনো সার্টিফিকেট নাই। আমি সেই সার্টিফিকেট সেনাবাহিনীর কাছে জমা দিই, ওগুলো আমাকে রিটার্ন দেবে না। আমার দুইটা অপশন আছে, হয় ছিনতাই করা, সন্ত্রাসী করা, আর না হলে রিক্সা চালানো। কারণ আমার কোনো যোগ্যতা আমাকে দেবে না, আমাকে এমন ভাবে তারা মানে বন্দি করে রাখবে। আপনার এত নিকেশ পয়েন্ট পৃথিবীতে কোথাও নাই। আপনি যদি খুনও করেন, আপনার জন্য অনেকগুলো অপশন আছে। আপনি থানায় যাবেন, আপনি কোর্টে যাবেন, হাইকোর্টে যাবেন, সুপ্রিম কোর্টে যাবেন, রাষ্ট্রপতি আপিল করবেন, আপনার জন্য অনেক অপশন। কিন্তু এই সেনাবাহিনীর চাকরি এমন একটা চাকরি যেখানে আপনাকে নিয়মিত অধিনায়ক একটা সার্টিফিকেট করে দিবে, বলবে তুমি